বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে। কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতা কর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ারা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। বিডিআর ম্যাসাকারে তদন্ত করতে যথেষ্ট আন্তরিক, এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন বাংলাদেশে। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ব্রেকিং নিউজ, ইন্ডিয়াতে অনেক কৃষকদের আর কি বিক্ষোভ চলছে, আর আমাদের বাংলাদেশেও এক মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরানো হয়েছে। সে আগে আমলেকের দোসর ছিল আর কি, আমলেকের কাজ করতো। সে ডাইরেক্ট তার সন্তান এক ছেলেকে, অনেক মানুষকে ডাইরেক্ট ক্রস ফায়ার করে মারছে। এই বিষয়ে অনেক বিস্তারিত আছে। আর ইন্ডিয়াতে কৃষকরা শুভেন্দুর বাড়ি ঘেরাও করছে, কি জন্য? ওর জন্য আমাদের বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিছে ইন্ডিয়া। এই বিষয়ে অনেক বিস্তারিত তথ্য আছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে, তা এখন মুখ থুবড়ে পড়েছে। আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও কাম। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল। এখন তারা হতাশাগ্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা, রোগী নেই, বেকার বসে আছে ডাক্তার। হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে, আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে, তাতে শাপে বর হয়েছে। দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে উড়িয়ে দেবে, কিন্তু ডক্টর ইউনুস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাজনীতি এবং কূটকৌশলে যে তার ধারে কাছেও কেউ নেই, দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি। কলকাতার এই অসহায়ত্বের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে। তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। গেল মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। এক কথায় গায়ে পরের সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি, আর এটা ভারতের কূটনৈতিক পরাজয়ের শামিল। তারাই এখন যেচে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে। ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত। তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনের কাছে কুপোকাত হয়েছে মোদী সরকার। ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূককে দায়ী করছেন। বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা।
আর এ কারণে মোদী সরকারের পতন এবং ময়ূখের শাস্তি দাবি করছেন তারা। ক্ষোভে তারা ময়ূখের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালো হচ্ছে। ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হতো, যার পরিমাণ 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। চট্টগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন। হাঙ্কের প্রিয় প্রথম আলোর মতিউর মোদী তীর্থ প্রভুপাদ এই টাইটেল করেছে। আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। আওয়ামী লীগ সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না, আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক। 2016 সালে লুধিয়ানা বাজারে কানু আর তার ছেলে প্রকাশ্য দিবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। এই ঘটনায় সেই সময় সমাবেশ কইরা তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী। এই যে ভিডিওটা দেখেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, মানুষকে নির্যাতন করেছেন। সর্বোপরি আমাদের প্রবাস পত্রগত আমাদের প্রিয় আওয়ামী লীগ কর্মী রানাকে সংসদে হত্যা করেছেন। এই আব্দুল কানু নিজের সেই যে কোনো জিনিস যে কোনো কাজে আপনাকে বিপদে ফেলে ফেলে এই আব্দুল কানু। অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয়, কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করত এই কানু। কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে 8টা মামলা চলমান আছে। টানা 2 বছর জেল খেটে গত 5 আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল। তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে। বড়ই কামেল পরিবার আর কি। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি, সংঘর্ষ, সংঘাত, সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু। আর মানুষের পাশেই পা ধরে ওই শাহিনের জানাজায় ক্ষমা চায়। ওই যে শাহিনের কথা কইলাম আর কি। আসলে শাহিনটাকে এটা একটু দেখি। 14 গ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে। তো এই শাহিনের জানাজায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে। সেই সময় ওই সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মাঝে মাঝে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কয়েক দফা মারধরের শিকার হয়। তখন মুক্তিযোদ্ধার খবর আসিল না, যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই। এই আওয়ামী লীগের 16 বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর, বিএনপি জামায়াত তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা, প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা, এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত। এর আগে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলে ফাঁসি গাইছিল, কোটি জানা লুকাইছিল। বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে। বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, অনেকের বাড়িঘর ভাঙচুর, মারধর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া, এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে 2013-14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি। ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর ছেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে, অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ হাসান টিপু। ভোট ডাকাতি নিয়ে 2 পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয়। এরপর ঘটে যুবলীগ কর্মী সোহাগ হত্যার ঘটনা। এই সোহাগকে খুন করেছিল এই কানু। তো কানু জুতার মালা পরানোর যারা কান্ডাগাড়ি করিচ্ছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার মারধরের শিকার হয়েছিল, জেল খাটছে, মামলা খাইছে। তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসেবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না, এটাও তেমনি। এইখানে মুক্তিযুদ্ধের কোনো লাঞ্ছনা হয়নি, লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের। ওই করছিল কি এই কানু, এই যে লুধিয়ানা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার। এই আব্দুল হালিম মজুমদারকে এই কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে। এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে, তো কানুরে আটক করে স্থানীয়রা। পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়। এক পর্যায়ে কানু জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায়। এই সময় এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে। তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল, আমরা তো থাকতে পারিনি, তুমি কেন থাকবা এই জায়গায়? পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন একজন। এখন আপনি
এই এলাকা থেকে চলে যাবেন না কোন দিন আমরা চলে যাব কোন দিন বাইতো না বাইতো না 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 আমরা চলে যাবেন খাইয়ে না আমরা বলতে না না আমরা চলে না আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি না এলাকা ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায়। ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানাতে গেলে সে ওখান থেকে চাঁদা নিত। এই যে আব্দুর রহমান অভিযোগ করছে, যার ভাইকে লাথি মেরে পুকুরে ফেলে দিছিল, সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে 26 লাখ টাকা চাঁদাবাজি করে। এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান, তখন তার কাছ থেকে 7 লাখ টাকা চাঁদা দাবি করে। চান্দাবাজ এক বদমাইশ, মুক্তিযোদ্ধা সাজিছে। তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কিলাই। একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক, সে বলছে যে কানু গত 17 বছর এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে, একাধিক হত্যা, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজির সাথে জড়িত, এবং স্থানীয়রা আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটাইছে। আর এই ঘটনায় জামাত 2 জনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে, এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে। আবার জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে। পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত। বিএনপি আবার মিছিল করেছে এই অপমানের প্রতিবাদে। কাউয়া মনে হয় আসলে মির্জা ফখরুলের বাসাত লুকিয়ে আছে। সত্যি সত্যি ওই যে কইছিল না, পালাবো না, পালাবো কোথায়, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় যায় থাকবো, ঠাকুর গায়ে বাসা আছে না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুলের বাসাত না, মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত। বিএনপির ধারণা আওয়ামী লীগ ভালোবেসে ওরা ভোট দিবে, ম্যাঙ্গো আর স্যাক দুটাই যাবে। আওয়ামী লীগ ভোট দিবি না বিএনপি, আর বিএনপির ভোটাররা কোনো আওয়ামী রক্ষককে ভোট দিবি না। কেস ক্লিয়ার। জামাতকেও ভোট দিবি না, ওরা ভোট দিতেই যাবি না। এবার আসেন, জুতার মালা দেওয়াটাকে অন্যায় হয়েছে নাকি? আমাদের সমাজে সামাজিক একটা শাস্তির বিধান আছে, এটা নতুন কিছু না। যেমন ধরেন এক ঘরে করে রাখা, মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া, গাধার পেতে উল্টে করে চড়ানো, নাকে খত দেওয়া, সংসপ্তক দেখেছেন না? ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া, রমজানে কান কেটে দিছিল, মনে আছে না? মুখে চুনকালি মাখা। সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালেও আছে, এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে। এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোডে ঢুকেছে, তাদেরকে সেলিব্রেট করা হইতেছে, দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে। নানা কারণে এটা কার্যকর শাস্তি, কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছনে তো খরচা আছে, স্পেস লাগে, রিসোর্স লাগে। এখানে এগুলো কিছুই লাগে না। আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়ও দিতে পারি। যে জনগণ ফুলের মালা দিয়ে আপনাদের ক্ষমতায় বইতে পারে, ওই জনগণ কিন্তু জুতার মালা গলায় দিয়ে আবার নামাইতে পারে আপনাদেরকে। কথাটা ভুললে যাবেন না, ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জুতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। এমন কোনো কাজ করবেন না, কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন না যাতে আপনাদের গলায় জুতার মালা ওঠে। তো ওই আওয়ামী লীগ তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনূসরে, তাই না? কিছুদিন আগে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পরানো হয়েছে না? দেখেন ছবির জুতায় ঝুলেছে। দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা, ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা। এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গিপাড়া চোর সন্দেহে জুতার মালা দিচ্ছে, দেখেছেন? তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ? যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময়, তাই ওক আর কিছু কওয়া যাবে না, তাই না? হ্যাঁ, গত 15 বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ, কাউকে এলাকায় থাকতে দেয় নাই। এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল? বিচার হবে সব অন্যায়ের, বলেছিল না? ইনসাফ করা হবে, করেন নাই কেন? করেন নাই কেন? সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে, তার বিচার করেন নাই কেন? আজকে প্রধান উপদেষ্টা ফাইল পাইরা উঠলো, বিবৃতি দিছে, তারপরে প্রধান উপদেষ্টা পেশ সচিবদের বিবৃতি দিছে, দেখেছেন? ফাইল পেরে উঠছে। এই প্রফেসর ইউনূসকে কে ফাল পাড়াইলো? প্রেস সচিব পাঠাইছে শফিক, বেশি সুশীল হয়েছে। আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব, এটাই ইনসাফ। যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই। যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই, তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার। সাবধান করে দিয়ে বলতে চাই, যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না, কোনো পুলিশে ঝামেলা করবেন না, গ্রেপ্তার ঢুকাই দেবো, গ্রেপ্তার। কোন পুলিশে ঝামেলা করবেন না, যদি ওদের কিছু হয় 100টা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো, সামলাইতে পারবেন না কলে। ভাইবা দেখেন সাইধা প্যারা নিতেছেন কিনা। খুনের মামলায় অভিযুক্ত বুইড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায়, আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষার নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না। যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই, তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না। সে যতই আমাদের এলাই হোক, আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক, তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন। ইনকিলাব জিন্দাবাদ। আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক, এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিজেআর, এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি। সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার,
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ নিয়ে কথা বলেছি আমরা। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে, নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না। এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না। আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয়। যাই হোক, যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে, হাইকোর্টে কমিটির কথা বলেছে সেটাই করা উচিত, মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার, এভাবেই বলেছিল, কিন্তু করেনি। এরপর যথারীতি যেটা হলো, শোরগোল হলো, কথাবার্তা হলো। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না, তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো। বিডিআরের একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং আমরা বারবার যে কথাটা বলছি, এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না, এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে। সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে, আমরা বলেছি এবং রাইটলি বলেছি। শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে, সেই কমিটি দরকার ছিল, জরুরি ব্যাপার ছিল, তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মধ্যেই দেখা গেল যিনি সেই বিডিআর ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে 48 ঘন্টার মধ্যে সেটা মহাপরিচালক হলেন, যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো, নাম পরিবর্তিত হলো, সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশ ত্যাগ করছেন। এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচণ্ড শোরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন, এটাকে তাড়াতাড়ি সরকারকে কেউ জানান, সরকার কি খেয়াল করছেন, তাকে আটক করুন, তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে। এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে, যৌক্তিক কারণ আছে, কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সবকিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন। সাধারণ যুক্তি এটা বলে, আমি জনাব মইনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন, কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয়, তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে। তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তাহলে ওনার ব্যাপারে আগেই এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি, কেন জনগণকে শোরগোল করতে হলো এবং এই শোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো? খুব সারপ্রাইজিং। অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই, বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন, এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করা হতে পারে কখনো। এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না, এটা খুব স্পষ্ট, এটা খুব স্পষ্ট। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম, এখনো চাইছি, কারণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কি করছেন তিনি বা এটুকু স্পষ্ট করা দরকার জাতির সামনে, কেন এই বিভৎস ঘটনাটা, মানে এটা মানে শুধুমাত্র 60 জন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এর চাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত, আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম। অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামাচাপা দেওয়া যায়, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় প্রতি ধাপে আমাদেরকে চরম শোরগোল চালিয়ে যেতে হবে এটার একটা সুষ্ঠু তদন্তের এবং বিচারের জন্য। বিজেপি নেতার যিনি বাংলাদেশ সম্পর্কে বরাবরই বিভিন্ন রকম মন্তব্য করে সমালোচনায় আছেন, আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে তার একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। কথা বলছি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার শুভেন্দু অধিকারী। তো তিনি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার যে মনোভাব প্রকাশ করেছেন, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ইতিহাস, ইভেন এই সমন্বয়কদের পরিণতি কি হবে, পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিণতি কি হবে, এর পাশাপাশি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে তারা কতটুকু মূল্যায়ন করে রাইট নাও, তারই কিন্তু বহিঃপ্রকাশ করেছে। আপনারা সকলে অবগত আছেন যে গতকালকে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের কাছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরত একটা চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর ভারতের তারা বলছিল যে তারা চিঠির বিষয়ে অবগত আছে, তবে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন। বাট এই মুহূর্তে আপনার কি বলে যে টক অফ দ্য সিটি বা টাউন বা কান্ট্রি আমরা যদি ধরি, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, আর এই বিষয় নিয়েই ভারতের বিজেপির এই শুভেন্দু অধিকারীর কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা, বাংলাদেশের এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, আর বাংলাদেশের এই নাবালক উপদেষ্টারা, এখানে বিশেষ করে সারজিৎ, হাসনাস, আসিফ, তারপর আমাদের যেই বাচ্চারা আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ভারতের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গ বিধানসভার বাহিরে তার এই বক্তব্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তিনি বলছেন যে ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছিল, বঙ্গবন্ধুর পুরো পরিবারকেও আশ্রয় দিয়েছিল, দালাই লামাকেও ভারত আশ্রয় দিয়েছিল, চীনের মতো শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই বাংলাদেশিরা পালাবে। যারা মুক্তিযোদ্ধাকে জুতুর মালা পরিয়েছে তাদেরকে নিজামির মতন গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। এরা অতীত থেকে এখনো শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং যারা আবেগকে অস্বীকার করবে তাদের কপালে আপনার কি বলে যে দড়ি অপেক্ষা করছে।
আর এর বক্তব্য হচ্ছে যে আমরা এখানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বেশ কিছু কটু কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির এই নেতার বক্তব্য কি ভারত সরকারের বক্তব্য? আপনি বিষয়টাকে যদি দেখেন একটু ইলাবোরেট করে বা একটু বড় আকারে বিশ্লেষণ যদি আমরা যাই, এই বক্তব্যটাই কোথাও না কোথাও ভারতের সরকারের কিন্তু আভ্যন্তরীণ বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারী মুখ দিয়ে যেভাবে কথাগুলো বলেছে, কূটনৈতিকভাবে ভারত সরকার এভাবে কথাটা বলবে না। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে পারসেপশন বলছে শেখ হাসিনাকে ভারত কিন্তু ফেরত দিবে না। এর প্রধান কারণ হিসেবে তারা তার প্রাণহানির সংখ্যাটা দেখছেন। ইভেন আমাদের দেশের পক্ষ থেকে উপদেষ্টা যখন বলছে যে শেখ হাসিনাকে ফিরাতে হবে, ইভেন তাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তো এই বক্তব্যগুলা রাজনৈতিক আশ্রয় বলেন, কূটনৈতিক আশ্রয় বলেন বা শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, শুধুমাত্র এখানে একটা দল না, পুরো ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে, সেই সময় যখন 1971 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আপনার ক্ষমতায় ছিলেন, 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুল পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তৎকালীন সময় ভারতের গদিতে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। মানে আজকের দিনের যে কংগ্রেস, বিজেপির উত্থান তো অল্প কয়েকদিন, আমরা যদি ধরি 10-15 বছর ধরে তারা ক্ষমতায় আসছে, বাট ওই সময় যেই কংগ্রেস ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন। তো এখন শেখ হাসিনার ইস্যুতেও ভারতের প্রত্যেকটি রাজনৈতিক দল একটা বিশেষ বৈঠক করে, আপনাদের খেয়াল থাকার কথা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরপরই ভারতের রাজ্য সরকারগুলো সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে যে শেখ হাসিনার ইস্যুতে ভারত সরকারের অবস্থান কি হবে। দেন দলমত নির্বিশেষে তারা কিন্তু এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। আর আজকের দিনে যখন আমরা এই আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে দুই দেশের মধ্যে, সেখানেও কোনোভাবেই আপনি দেখবেন যে অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দিবে না। এটা যতটুকু আমরা তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট সবকিছু আমরা বুঝতে পারছি যে বিষয়টা এমন হবে। আর সমন্বয়কদের ইস্যুতেও ভারত যে কথাগুলো বলছে, এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। কেননা গেল কয়েকদিন যাবৎ আপনার বেশ কয়েকজন সমন্বয়কের মরদেহ পাওয়া গেছে, এখনো একজন মিসিং আছে, খালিদ নামক একটা ছেলে। আবার অনেক সমন্বয়কদের বাড়ির সামনে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়করা। এরকম নানান যে বক্তব্য, সেখানে ভারত রয়ের মাধ্যমে কোনো ঘটনা ঘটাতে পারে, অস্বাভাবিক কিছু না, সীমান্ত এরিয়া, এই দেশে সবকিছুই সম্ভব। তো সেদিক দিয়েও কিন্তু বিষয়টাকে হালকা নেওয়ার সুযোগ নেই। এখন ভারতের এই বক্তব্যটা রাষ্ট্রীয় কোনো বক্তব্য না হলেও এই শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কূটনৈতিকভাবে তার কাছ থেকে কোনো জবাবদিহিতা আদায় করা হয়নি। ভারত সরকারের মাধ্যমেও তাকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশ নিয়ে যে এই ধরনের মন্তব্য করছো, যে উপজেলা থেকে আবর্জনা ফেলা দিলে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই কটু কথা, কটু শব্দ, যে মৌলবাদী, মোল্লা, হ্যাঁ, এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে কোনো জবাবদিহিতা চাওয়া হয়েছে কিনা তাও আমার জানা নেই। সো এই মানুষটা তিনি কথা বলবেনই। আর যেহেতু এখানে পলিটিক্যাল ইস্যু, শেখ হাসিনা ইস্যু, স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, নিয়ার অ্যাবাউট 40% পিপল যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের কাছে শুভেন্দু অধিকারী বা ভারতের এই ধরনের বক্তব্য অনেকটা তাদের কাছে মজাও লাগছে, কারণ ইটস এ চ্যালেঞ্জিং ইস্যু। তো দিন শেষে আমি জানি না আসলে কি ঘটতে যাচ্ছে, তবে এতটুকু তো নিশ্চিত বলতেই পারি যে এই অন্তর্বর্তী সরকারের হাতে, মানে এই উপদেষ্টাদের ক্ষমতা থাকাকালীন এখানে শেখ হাসিনাকে ভারত জীবনেও ফেরত দেবে না। যদিও কখনো পত্রপর্ণ যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হয়তো পরবর্তীতে কোনো গণতান্ত্রিক দল রাষ্ট্র ক্ষমতায় আসলে, লাইক বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা পরবর্তী সময় অন্য কিছু ঘটতে পারে, বাট রাইট নাও ফেরত দেবে না। বরঞ্চ সমন্বয়কদেরকে তারা প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। এখন এটা নিয়ে আমাদের দেশ সরকার কি আসলে কথা বলে, যদি শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে সরকার কথা বলবে কিনা তাও একটা প্রশ্ন, কারণ তিনি দায়িত্বশীল কোনো ব্যক্তি নন। তবে আপাতত শেখ হাসিনার জন্য কিছুটা তো গ্রিন জোন ভারতের এই ধরনের বক্তব্য থেকে তৈরি হচ্ছে। দেখা যাক কি ঘটে। ভালো থাকুন। তিনি বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন। সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। চলুন সেই খবরগুলো একটা একটা দেব আপনাদের। প্রিয় দর্শক, ওপারের দিদির পাশেই থাকা শুভেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা। তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবাংলার কি করে বিজেপিকে শক্তিশালী করা যায়, মানে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন মমতাকে হটিয়ে। তাই তিনি যখন বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, পতিত স্বৈরাচারের পক্ষ নিলেন এমনভাবে, প্রকাশ্য উলঙ্গভাবে পুরো পৃথিবী যে বিষয়টিকে গ্রহণ করতে পারেনি। যখন একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যত শত্রুতাই থাকুক, পররাষ্ট্রনীতি বা কূটনীতির কিছু বিষয় থাকে, ভাষা থাকে বা কিছু শিষ্টাচার থাকে, যেগুলো একটাও তিনি অবলম্বন করেননি, বরং সেগুলোকে তিনি অবজ্ঞা করেছিলেন। আমাদের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে যে অ্যাটাক করা হলো, ভাঙচুর করা হলো, বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, এটার পেছনে শুভেন্দু অধিকারী ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশে মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে, মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে।
নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দু অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এ যাত্রায়। আগে শুভেন্দু অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানি না যে জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে আলু পেঁয়াজ উৎপাদন করেছেন, ধরেন পার কেজিতে, একটা উদাহরণ দিয়ে বোঝাবার জন্য বলছি, পার কেজি পেঁয়াজের দাম হবে 20 টাকা, কিন্তু বাংলাদেশের রপ্তানি বন্ধ, তো এগুলো ভারতের মানুষ 15 টাকার বেশি কিনবে না, বা 20 টাকার পেঁয়াজ বা আলুটা 10 টাকার বেশি কিনছে না, কারণ উৎপাদন বেশি কিন্তু রপ্তানি তো বন্ধ। এই যাত্রায় কি হলো, কৃষক 1 কেজি উৎপাদন করলো যে মূল্যে, বাজারে নিয়ে দেখে তার অর্ধেক মূল্য চলে এসছে সেই পণ্যের। কি করবে এখন? তো এইভাবে একটা বড় রকম বিপদে পড়ে গেছে এখন কৃষকরা। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকে পড়লেন। এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু, এত এত পেঁয়াজ আমরা কি করবো, এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছেন। সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে। ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে। এখন ওদের আলু কেনার কেউ নেই, ওদের পেঁয়াজ কেনার কেউ নেই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? ভারতের বিকল্প পণ্য বাজার তৈরি করলেন, যেখানে পণ্য বিক্রিও করবেন, সেখান থেকে কিনতেও পারবেন। পাকিস্তান, চীন, তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের খাদ্য পণ্য মানে আলু, পেঁয়াজ, আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম, এগুলো এখন আসবে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরো কয়েকটি দেশ থেকে। এখন কি করবে ভারত? আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বললে ভারতের বহু ডাক্তার, বহু ডায়াগনস্টিক, বহু হাসপাতাল টিকে থাকতো। যেহেতু বাংলাদেশিরা এখন যাচ্ছেন না, সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে। এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে। অন্যদিকে পশ্চিমবাংলার মানে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে সেখানকার যত মার্কেট আছে, হোটেল আছে, এগুলো এখন বন্ধ হবার অবস্থা। ওরা আমাদেরকে ভাতে মারতে গিয়ে ওরা এখন নিজেরাই ভাতে মরছে। দর্শক, শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম। তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হিন্দুদের খেপিয়ে তোলার চেষ্টা করলেন, একের পর এক মিথ্যাচার করলেন। তিনি বিক্ষোভ করলেন, র্যালি করলেন, বাংলাদেশকে বয়কটের ঘোষণা দিলেন, বললেন বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি তারা করতে দেবেন না এবং বাংলাদেশিদের ভারতে ঢুকতে দেবেন না। শেষ পর্যন্ত কি হলো, তিনি পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বললেন কি বাংলাদেশের ইউনূস জঙ্গি আর পশ্চিমবাংলায় মমতা জঙ্গি। এছাড়া আরো অনেকগুলো কটূক্তি করলেন তিনি। তারপর কি ঘটলো, সেই পার্লামেন্ট থেকে বেরিয়ে তিনি যখন পথসভা করলেন, ভারতের জনগণ শুভেন্দুকে গণধোলাই দিলেন, জুতা পেটা করলেন। সেই ছবি ভারতের গণমাধ্যমের সূত্র ধরে পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেল। শুভেন্দু তিনি যে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করলেন, এইবার নিজেই শিকারে পরিণত হলেন। জনগণ তাকে পথে পেয়ে বললেন, তুমি এপার বাংলা ওপার বাংলাকে যে বিদ্বেষের মধ্যে এনেছো, মানুষের ভ্রাতৃত্বকে ধ্বংস করেছ, তোমাকে আমরা বয়কট করছি। ভারতবর্ষের জনগণ বললেন, তোমাদের জন্য আমরা এখন পথে পড়ে যাচ্ছি। তোমার এই বিদ্বেষপূর্ণ আচরণ, বক্তব্য দুটো দেশের সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। এরপর তাকে ধাওয়া করলেন, তাকে ধোলাই দিলেন, তার পোশাক ছিনলেন এবং জোতাপেটা করলেন। উচিত শিক্ষাটা শুভেন্দুকে ভারতবর্ষই দিয়ে দিল, বাংলাদেশিদের কিচ্ছু করতে হলো না। আসেন নরেন্দ্র মোদী। পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো। অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর। তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন, এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য।
তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন, ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন। এতে ভারতও লাভবান হলো না, বাংলাদেশও লাভবান হলো না। হলো কে? নরেন্দ্র মোদী এবং আদানি। নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন, অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক তাদেরকে ডোবালেন। এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো, কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে, পাশাপাশি ভারতেরও মানে ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ বেড়েছে। এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর। একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর। তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন। তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে, যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন। এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন। এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি। এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী। আর এই কাজটি করেছে কে? নরেন্দ্র মোদী। যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে। ভারত এখন আর আগের জায়গায় নেই। যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ, আজ বলা হচ্ছে ভারত হলো সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ। অথচ সেই ভারত বাংলাদেশের দিকে তীর ছুটছে। নরেন্দ্র মোদীকে নিয়ে পার্লামেন্টে এমন বক্তব্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীকে সরাসরি চোর সম্বোধন করে তারা বলেছেন এই মোদীকে যদি সরানো না যায় তাহলে একদিন এই ভারতবর্ষ ভেঙে খান হয়ে যাবে। তাই দ্রুত ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ভারতে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু কোয়ালিশন করে সরকারে আছে, তার দল থেকে যদি জোট সরে যায় তাহলে তিনি ক্ষমতাহীন হয়ে পড়বেন। অন্যদিকে মিজোরাম, মণিপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, প্রতিদিনই সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে মানুষ মারা যাচ্ছে। বলা হচ্ছে আমেরিকা বা পশ্চিমা শক্তিগুলো ভারতকে কয়েকটা টুকরো করতে চায়, সেভেন সিস্টার ভেঙে দিতে চায়। কালকে এই বিষয়ে আমি আপনাদেরকে ডিটেল তথ্য দিয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আগের ভিডিওটি দেখবেন কিভাবে ভারতকে ভেঙে ফেলার পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নরেন্দ্র মোদী এবং তার অনুসারীরা সবচেয়ে বড় বিপদে পড়েছে। আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার খেলায় বড় রকম ধরা খেয়ে গেলেন নরেন্দ্র মোদী। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইন্ডিয়ার গুজব কিছু মিডিয়া আছে, এদের বিস্তারিত বের করে ওদেরকে ব্যবস্থা নেওয়া দরকার। কি জন্য ওরা প্রত্যেকটা কথা গুজব ছড়াচ্ছে, আমাদের বাংলাদেশে এই হচ্ছে, আমাদের বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, আরো অনেক কথা বলে। তারা তো সব মিথ্যা গুজব ছড়ায় সবসময়। আর কি এর বিচার চাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন অবশ্যই। আর প্রতিদিন ভিডিও পেতে, ডেইলি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।